প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার দেশ আমার ভাবনা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এক ব্যতিক্রমী প্রোগ্রামের আয়োজন করেছি। আজকের অতিথি আমার নিজের বড় ভাই। আমরা মোট 9 ভাই, 9 ভাইয়ের মধ্যে আমি হলাম নবম। এবং আজকে যে অতিথি তিনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমার চতুর্থ ভাই। আজকে আমরা ভাইয়ের কিছু সংগ্রামী জীবনযাপনের কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। তিনি আজকে দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রবাস জীবনযাপন করছেন। তো প্রবাস জীবনটা তার কেমন অতিবাহিত হচ্ছে, তিনি ছুটিতে দেশে এসেছেন, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই অতিথির নিজের কাছ থেকে আমরা তার পরিচয়টা জেনে নিব। আমি মোহাম্মদ আজিজুর রহমান। তো আমার দেশের বাড়ি হামচর থানা, চাঁদপুর জেলা। আমরা 9 ভাই 4 বোন। আমি ভাইদের মধ্যে 4 নম্বর। তো সৌদি আরবে 99-তে আমি সৌদি আরবে প্রবাসী হিসাবে যাই। এ যাবৎ পর্যন্ত সৌদি আরবে প্রবাসী হিসাবে আছি। প্রথমে জানতে চাইবো আপনার প্রবাস জীবনের প্রথম দিকের কিছু স্মৃতি, যে আপনার প্রথম প্রবাস জীবনের শুরুর দিকটা কেমন ছিল। এমব্রয়ডারি এবং টেইলারিং কাজটা আমার জানার কারণে এবং নিজে দোকান চালানোর কারণে এটা আমার জন্য সহজ ছিল। যার কারণে ওখানে গেছিলাম। পরে কপিলে চাইছিল কপিলের নামে দোকান করে দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি যে না, কপিলের নামে দোকান থাকবো কিন্তু আয় ব্যয় আমার থাকবো। আমি কপিলের ফায়দা দিয়ে যাবো, দোকান ভাড়া এবং কপিলের যারা ফায়দা এভাবে দিয়ে যাবো। তো ওইভাবেই কাজটা হয়েছে। তখন আমার একটু কষ্ট হয়েছে, কারণ তখন ভাষা জানতাম কম। ভাষা না জানার কারণে দোকান পরিচালনা করতে একটু হিমশিম খাইতে হয়েছে। কিন্তু 1 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমার ভাষা আয়ত্ত হয়ে গেছে। যে আমার এই টেইলারিং বা কাপড়ের ব্যবসার লাইনে যে ভাষাগুলি জানার দরকার ছিল, এই ভাষাগুলি আলহামদুলিল্লাহ আমি আয়ত্ত করতে পারছি। বিধায় আমি দোকান চালাইতে আলহামদুলিল্লাহ হিমশিম খাইতে হয় না। এবং আসলে আরব কান্ট্রির ভাষাগুলির ভিতরে মিশরি ভাষা একরকম, সুদানের ভাষা আরেক রকম, আরব ভাষাই, কিন্তু কতগুলি সেন্টেন্সের ভিতরে অনেক ডিফারেন্স, বৈষম্যতা আছে। যেমন আমাদের বাংলাদেশের বাংলা ভাষার ভিতরে সিলেটের ভাষা একরকম, চিটাগের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চাঁদপুরের ভাষা একরকম। তো ওই থেকে একই আরবি ভাষার ভিতরে ওইরকম মিশরের লোক আছে ওখানে প্রবাসী, আমার দোকানের কাস্টমার। সুদানের লোক আমার কাস্টমার বেশি। সুদানের লোকেরা বিশেষ করে আলখেল্লা ঢোলা ডালা পাঞ্জাবি পরে, তুপ পরে। তা আমার ওই সুদানের কাস্টমারগুলি আমার বেশি। অন্যান্য কাস্টমারও আছে, আমার 5 স্পেশালি কাস্টমার। তো বারোয়ানি কাস্টমার আমার সুদানের। ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ড ভালো, কথাবার্তা চলাফেরা ওদের সাথে চলতে মজা আছে। ওদের সাথে কথার কাজে একটা মিল আছে বিধায় আমি ওদেরকেই বেশিরভাগ বন্ধু বানাই থাকি আর কি। তো এমনি সব কাস্টমারই আমার আছে। তো বিশেষ করে যেমন ইন্ডিয়ান, ভারতের ভিতরেও ভারত হিন্দির ভাষার সাথে আবার কেরালা ভাষা আছে। তবে ভাই কেরালা ভাষা এখনো পর্যন্ত শিখতে পারিনি। হিন্দি ভাষা শিখছি, উর্দু ভাষা, আরবি, সব ভাষা মোটামুটি কম বেশ শিখছি। চায়নাগো ভাষা যেমন শিখা কষ্ট, ঠিক কেরালাগো ভাষা শিখতে গেলে দাঁত ভেঙে যায়। শিখে আমার এখনো পর্যন্ত 26 বছর প্রবাসে দোকান চালাই, কিন্তু কেরালা ভাষা এত করতে পারিনি, এত কঠিন ভাষা। আপনি যেহেতু কাজ জানা ছিল, এই জন্য আপনার তেমন ব্যাক পেতে হয়নি। তো যারা নতুন প্রবাসী হবে, যারা নতুন ভাবে যাবে, তাদের জন্য আপনার কি পরামর্শ? তাদের জন্য পরামর্শ হলো তারা অন্তত এই যে ভাষাগুলি মোটামুটি ওই দেশে গেলে, যেমন তুমি কেমন আছো, কাইফা হালেক। আর ওখানে বললে বিশেষ করে গ্রামীয় ভাষা, কেবল হাল, কেবল হাল। তো এই যে হ্যাঁ, কে হালেক। তো এই ভাষাগুলি কিছু কিছু ভাষা যদি আঞ্চলিক ভাষা, এবং তুমি কই যাইবা, কি খাইছ, কি নাস্তা করবা, এই ভাষাগুলি কিছু ভাষা আয়ত্ত করে গেলে ওখানে আরব কান্ট্রির লোকের সাথে চলাটা সহজ। আর ওদের সাথে ভাষা কইতে পারলেই তার দাম ভালো, তাকে মূল্যায়ন করে কাজে নেয়। ভাষা না কইতে পারলে কয় যে না, তোর আমার দরকার নেই, মা একবার আর সকল মা একবার, দরকার নেই বইলা যায়। কি জন্য? তাদের ভাষাটা আয়ত্ত না হইলে তাদের সাথে চলাটা মুশকিল।
এই জন্য কিছু ভাষা যারাই সৌদি আরবে যাইতেছেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্তত কিছু ভাষা শিখে গেলে আপনাদের জন্য চলাফেরা সহজ হবে। অনেক সময় কপিলে একামা দেয় না, যে নিচে হে একামা বানিয়ে দেয় না, তখন কপিলের কাছে আপনার নালিশটা করা প্রয়োজন। কি কয়ে নালিশটা করবেন, ও যদি কথাই জানা না থাকে? এই জন্য নালিশ করতে হইলে তো কিছু ভাষা শিখতে হবে। আর ওই ভাষাগুলি ওখানে গিয়া আয়ত্ত করার সাথে দেশের থেকে কিছু তালিম দিয়ে গেলে আমার মনে হয় তার জন্য সবচেয়ে ভালো। জি, আমরা যেমন দেখি জাপানে, সাউথ কোরিয়া এই দেশগুলোতে যখন যায়, ওই দেশগুলো খুব ভাষার উপরে খুব জোর দেয়। তো সেক্ষেত্রে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা এই সৌদির ভাষার উপর তেমন গুরুত্ব দেয় না বললেই চলে। তো সেক্ষেত্রে ভাষাটা যদি তারাও এখানে সৌদির ভাষাটাকে যদি একটু শিখে যায়। আসলে আরবি ভাষাটা সহজ যদি আয়ত্ত করতে পারে। যারা ছোটবেলার থেকে কোরআন শরীফ পড়তে জানে, আরবি ভাষাগুলি অক্ষরগুলি চিনে, তাদের জন্য আরবি পড়াও সহজ, ভাষা আয়ত্ত করাও সহজ। আর যারা কোরআন পড়তে জানে না, আলিফ হইতে ইয়া পর্যন্ত অক্ষরগুলি চিনে না, তাদের জন্য এই ভাষাটা আয়ত্ত করা একটু কঠিন। তো তারা কি করে, ওই বাংলা ভাষা, বাংলা দিয়া আরবি অক্ষরগুলি লিখে লিখে তখন আয়ত্ত করতে। আচ্ছা, আপনি তো এখানে বললেন যে ভাষাটা শিখে যাওয়াটা জরুরি। তো কাজের ক্ষেত্রে কাজ শিখে যাওয়াটা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এই কোনো কাজ না শিক্ষা বাইরে যাওয়াটা আমি মনে করি বোকামি। তার যত শিক্ষাই আছে, কিন্তু ওই শিক্ষা দিয়ে তার কোনো মূল্য নেই। সেখানকার মূল্য হইল কাজের ভ্যালু। এখন কাজ শিখতে গিয়া যে কোনো কাজ, ইলেকট্রিশিয়ান কাজ শিখে গেল, তার দাম আছে। তারপর এসি ফ্রিজের কাজ যদি শিখা যায়, তারও খুব ভালো ভ্যালু আছে। টেলারিং কাজ, তারপরে বিল্ডিং সেকশনের কাজও যদি সে ভালো অভিজ্ঞতা নিয়ে যায়, তারা বিল্ডিং সেকশনে লেগে যেতে পারে খুব তাড়াতাড়ি। কিন্তু যারা কোনো কাজ না শিখে যায়, তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। ওই লেবার কাজ করতে গেলেও যে কাজগুলি তার করতে হবে, ওই অভিজ্ঞতা না থাকার কারণে সে তার যে কাজ ঠিকমতো না পারার কারণে তার কাজে নেয় না। আর কাজে নিলেও যদি তার হাজিরা হয় একশো রিয়াল বা 80 রিয়াল, 100 রিয়াল হওয়ার কথা, সেক্ষেত্রে তার হাজিরা বেশি হলে 50 রিয়াল দেয়, 40 রিয়াল দেয়, কম দিয়া তাকে খাড়ায়। কিন্তু সে খাটতে বাধ্য, কারণ সে নাইলে টাকা পাইব কই? তার তো টাকার প্রয়োজন, একামা বানানোর দরকার আছে, খাওয়ার দরকার আছে, রুম ভাড়া দেওয়ার দরকার আছে। এই কাজগুলি করার জন্য তাকে বাধ্যতামূলক কম বেতনেই চাকরি করতে সে বাধ্য, এই জন্য করে। আর যারা কাজ জানে, তারা ভাষা না জানলেও, টেলারিং কাজ না, ভাষা না জানলেও সে কাজ বুঝিয়ে দিলে সে কাজ করতে পারে, সমস্যা হয় না। ইলেকট্রিশিয়ান যে কাজগুলি জানার কারণে সে কাজ করতেছে, ভাষা কোন লাগে না, কাজ করতেছে। তো এইভাবে মোটামুটি বিদেশে গেলে যে কোনো টেকনিশিয়ান কাজ জেনে গেলে আমার মতে সে লাভবান, অন্যথায় তার কষ্ট করতে হবে। আপনি তো ২৬ বছর যাবৎ প্রবাস জীবন অতিবাহিত করছেন। এই দীর্ঘ সময়ের আপনার চাওয়া পাওয়ার ব্যাপারে জীবনের বড় একটা অংশ পরিবারকে ছেড়ে সৌদি আরবে কাটাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা একটু তুলে ধরবেন। আসলে আল্লাহ পাক ভাগ্যে রাখছে, ভাগ্যে আসিল সৌদি আরব থাকা। তো আমার জীবনে থাইকা আল্লাহর কাছে যা চাইছি কম বেশ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। যা চাইছি তার থেকে আল্লাহ পাক কম দেয় নাই। তবে মূল কথা হইলো, আসলে প্রবাসে যে এতদিন থাকবো, এটা কোনো সময় কল্পনা ছিল না যে এতটি বছর আমার প্রবাস জীবন কাটাইতে হবে। আমি হয়তো ভাবছিলাম 5-7 বছর থাকবো, এরপর চলে আসবো। কিন্তু থাকতে 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 এত বছর যে গেল গিয়া, মধ্যে দিয়া এই বিশাল গ্যাপ, বিশাল বড় একটা সময় জীবনের থেকে অতিবাহিত করলাম প্রবাসে। তো প্রথম কষ্ট লাগছে, এখন আসা যাওয়ার কারণে, আর বিশেষ করে নিজের ব্যবসা হওয়ার কারণে আসলে এতদিন থাকতে পারছি। অন্য কারো অধীনে থাকলে হয়তো এতদিন থাকতাম না, থাকা সম্ভব হইতো না। কিন্তু নিজের ব্যবসা নিজে করি, কষ্ট করলেও একটা তৃপ্তি পাওয়া যায়, যে এটা পরিশ্রম পাওয়া যায়। আর ওই পরিশ্রমটা পকেটে আসলেই একটা সান্ত্বনা পাওয়া যায়, যে আসলে কষ্ট করছি, পকেটে আইছে। তো এই জন্য ওই বিষয়টা আসলে তেমন গায়ে লাগে না, যে পয়সা রুজি করতেছি,
আল্লাহ দিলে দেশে গেলে তো কাজ করে খাইতে হইতো, তো না আমরা তো অনেক দেশের সৌদি আরবের 1 রিয়ালে এখানে 33 টাকা গণি, ওই হিসাবে পয়সা বরকত আছে বিদায়। আর কাজ কাজগুলিও নিজের অধীনে লোক খাটাইয়া করতে পারি, একটু নিজের ইচ্ছা মতো করতে পারি, কারো হুকুমের গোলাম না। যখন মন চাইলো করলাম, যখন মন চাইলো না করলাম না। আজকে ভাল লাগে না দোকানে গেলাম না, কেউ কিছু বলার নেই। সৌদি আরবের বড় পাওয়া হলো এটাই, যখন মন চাইলো আল্লাহর ঘরটা দেখা, আল্লাহর ঘরটা তওয়াফ করা। এই তওয়াফ করতে যখন মন চাইলো চলে গেলাম। আচ্ছা ভাল লাগে না বিশুদ্ধর গেলাম গিয়া জুমার রাত্রি যাইয়া মিকাতে যাইয়া হেরাম বাইন্দা আল্লাহর ঘরের দিকে চলে গেলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে দোয়াগুলি পড়তে পড়তে যাই, একটা তৃপ্তি লাগে, একটা তৃপ্তি আছে, উমরাটা করতে তৃপ্তি পাওয়া যায়। আর তার সাথে যখন আল্লাহর ঘরটা দেখি মনটাকে শীতল হয়, অত অত ভাল লাগে, এখান থেকে আসতে মন চায় না। তারপরে তোয়াব করার পরে আবার সাফা মারওয়া দৌড়াই, সেখানে আরেকটা মজা। এরপরে মনে করো যখন মাথা মুন্ডে গোসল করি, তখন মনে হইলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে আমার উমরাটা কবুল করছে, আমার কাছে একটা শান্তি লাগে। আর যখন জমজমের পানিটা খাই, সবচেয়ে বড় পাওয়ারে জমজমের পানিটা খাইলে মনে হয় যেন আমার পেটটা একদম পবিত্র করে লেছি, মানে এমন প্রশান্তি পাওয়া যায়। উমরাটা করার পরে এই পানিটা খাইলে খুব একটা প্রশান্তি লাগে। আর রাসূলের রওজা শরীফের কাছে গেলে তো কোনো কথাই নেই। রাসূলের কাছে জিয়ারত করে যখন যাই, তবে আমার একটা জিনিস সুন্দর লাগে, সেটা আমাদের সব মাজার মাজার গইয়া গইয়া চিল্লিয়ে মাজারের ভিতরে কত কিছু করে। আর সেখানে আমি দেখলাম যে এত বছর রইলাম সেখানে, এই রওজা শরীফে আল্লাহ রাসূলের রওজা শরীফের দিকে হিরে হাত তুলতে পর্যন্ত দেয় না, নিষেধ। কাবার দিকে হাত ফেরাও, এখানে জিয়ারত করো ঠিক আছে, কাবার দিকে হাত ফেরাও। এরপরে যখন আমরা এই যে জান্নাতুল বাকিতে যাই, সাহাবাদের কবরগুলি জিয়ারত করতে যাই, সেখানেও বড় বড় মতোয়ারা দাঁড়ানো থাকে, এখানে হাত তুলতে দেয় না। তো এই যে সিস্টেমগুলি, এটা আমাদের বড় শিক্ষা। আমরা দেশ আইলে যেটি দেখি মাজারের ভিতরে মানুষে যা করে, ওখানে তো আল্লাহ রাসূলের থেকে কি বড় বুজুর্গ দুনিয়ার ভিতরে কেউ আছে? সে রাসূলের রওজার কাছে রাসূলের দিকে হিরে হাত তুলতে পর্যন্ত দেয় না, হেরেমের দিকে আমাদেরকে হাত ফিরিয়ে দেয়। আর আমাদের দেশে আসলে কি দেখি, তো ইসলাম তো একটাই, অথচ এই ইসলামটাকে যে আমাদের দেশের ওলামা মাশায়েখদের মাধ্যমে না কিভাবে এগুলি হইতেছে আমার বোঝা আসে না। এই যে কবরের মাজার লইয়া যে একটা তামসা আমাদের দেশে দেখি, ছাগল লইয়া যায়, গরু লইয়া যায়, এই মানত করে সেই মানত করে, কিন্তু কই রাসূলের রওজার কাছে তো কেউ কোনো কিছু লইয়া আজ পর্যন্ত যাইতে দেখলাম না। 26টা বছর অতিবাহিত হইলো, কিন্তু এরকম দেখিনি। আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। এই সৌদি আরবের এবাদত আর বাংলাদেশের এবাদতের ভিতরে কি আল্লাহ পাক পার্থক্য করছে কিনা? যদি পার্থক্য না করে থাকে তাহলে কেন এই বৈষম্য কেন? সৌদি আরবের এবাদত, আবার অনেকে উনি কয় আরে সৌদি আরবের হিসাব কিন্তু বাংলাদেশও করে নাই, বাংলাদেশের হিসাব বাংলাদেশও। আমি কি রে ভাই, ইসলামটা কি সৌদি আরবের জন্য এক্সট্রা, বাংলাদেশের জন্য এক্সট্রা, পাকিস্তানের জন্য এক্সট্রা, এরকম ভিন্ন ভিন্ন করছে নাকি? ইসলামের তো শান্তি, আর শান্তির ধর্মের ভিতরে তো সবার সিস্টেমটা একই রকম হওয়া উচিত। প্রসঙ্গে আসি, আপনারা যেহেতু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আপনারা সচল রাখেন, তো সেক্ষেত্রে আপনাদের এই যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখার ক্ষেত্রে আপনাদের ভূমিকা সবচেয়ে বড়, আমরা যেটা জানি বা এটা স্বীকার্য। তো আপনারা সরকারের প্রতি কোনো আপনাদের অভিযোগ, আপনার সেই যেমন বিশেষ করে আপনাদের যেই এম্বাসি আছে, বাংলাদেশের এম্বাসির মাধ্যমে সেবাটা পাচ্ছেন কিনা, সৌদি কোনো প্রবাসী কোনো সমস্যায় পড়লে এই সেবাটা দিচ্ছে কিনা, বিশেষ করে বিমানবন্দরে আপনাদের আগে যে আমরা নাজেহালের একটা বিষয় শুনতাম, এগুলো এখন পরিলক্ষিত হয়েছে কিনা এবার যখন এসেছেন, সব মিলিয়ে আপনার কাছে এই সরকারের প্রতি আপনাদের রাগ অনুরাগ কি আছে? আসলে এটা খুব একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে তুলছ, যেটা আসলে আমরা প্রবাসীরা এত কষ্ট কইরা রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর পরও আমাদের মূল্যায়নটা একটু খেয়াল করে, আমি বিশেষ করে আমি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলবো, আপনারা একটু খেয়াল করেন। আমরা প্রবাসে যে কষ্টের বিনিময়ে
যেই শ্রম দিয়া রেমিটেন্স পাঠাই দেশে, ওই হিসাবে কি আমাদের মূল্যায়ন আছে? আমি মূল্যায়ন পাই না। সেই কি জন্য পাই না? আমি এই দেশের থেকে কিছু মাল আমার টাকা দিয়ে কিনা বাংলাদেশ আমি সৌদি আরবে নিমু, দেখা গেল যে এয়ারপোর্টে আমি নিয়ে সেখানে প্রশ্নের সম্মুখীন হইতে হয়, আপনি এই মাল লইছেন কেন, সেই মাল লইছেন। আর আমি যতটুকু নিতে পারবো এতটুকু তো আমার জন্য বৈধ। আর আমি তো যে মাল কিনে লইছি ব্যবসায়ী মাল, আমার দোকান আছে, আমার ব্যবসায়ী মাল আমি নিছি, আমি তো আপনার টাকাতে নেই নাই, আমার পকেটের টাকা দিয়ে তো কিনে নিতেছি। সেই মালটা নিতে আমাদেরকে এই এয়ারপোর্টে প্রশ্নবিদ্ধ হইতে হয়, আপনি এই মাল নিতেছেন কেন, আপনি এই ব্যবসায়ী মাল নিছেন, এটির ইয়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই যে আমাদেরকে হয়রানি করা, অথচ আমাদেরকে যদি আপনারা তো যে দেখা যায় যতটুকু ওজন নেয়ার কথা ওর ভিতরে মালামাল নিচ্ছেন, মানে এটার বৈধতা চাচ্ছেন। আমরা এটা বৈধতা চাচ্ছি, এবং যদি আমরা বেশি নিতে চাই তা আমাদেরকে যতটুকু বেশি নিলে যে টাকাটা বাড়তি টাকাটা অতটুকুর বাড়তিটা আমার থেকে নিতে পারে। কিন্তু আমরা ব্যবসায়ী মাল লইলাম কা, আপনি এই মাল লয়ে যাইতেছেন কেন? এটি তো এখন অবৈধ মাল কোনটি, যেটি মনে করেন যেগুলি সরকারি রুলস অনুযায়ী যেটি নিষেধ, ওগুলি নেওয়ার ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। কিন্তু বৈধভাবে যে সমস্ত মাল নিতে পারি, এটির ভিতরে আমাদেরকে হয়রানি হইতে হয় কেন? এই একটা প্রশ্ন সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলি একটু তুলে ধরেন। আরেকটা হইল, আমরা প্রবাসে আমাদের বাংলাদেশি অ্যাম্বাসাডারে আমরা যেই বিষয় নিয়ে যাই, যেমন পাসপোর্ট রিনিউ করতে হইলে, পাসপোর্ট রিনিউটা করাটা আমাদের যদি অ্যাম্বাসাডারে যদি আমাদেরকে একটু মূল্যায়ন করে, আমরা যাওয়া আসার মূল্যায়ন করে, সেখানে গেলে আমাদের কোনো দাম নাই। অ্যাম্বাসাডারে এনার কাছে গেলে উনিকে ওনার দ্বারা যান, উনিকে ওনার দ্বারা যান, মানে একটা এই যে একটা বৈষম্য, এটা করার কারণে আমাদের প্রবাসীরা অনেক সময় অনেক হয়রানির সম্মুখীন হইতে হয়। আমি আমাদের সাংবাদিকদের মাধ্যমে অল প্রবাসীদের এই সুযোগ সুবিধাটার জন্য আমরা অনুরোধ করছি যে আমরা প্রবাসে এত বছর রইলাম, এত বছরে আমার দেশে আমার মাধ্যমে কত লক্ষ লক্ষ টাকা আমি রেমিটেন্স বাংলাদেশে পাঠাইলাম, এর থেকে কি বাংলাদেশ লাভবান না? এই লাভবানের হিসাবে আমাদেরকে কি মূল্যায়ন করা দরকার ছিল, আমাদেরকে তো সেই মূল্যায়নটা আমরা পাই না। আমরা সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের প্রবাস জীবনটা আমাদেরকে যেন একটা মূল্যায়ন করা হয়। আমরা দেশে আসলে আমাদেরকে যদি এই সুদবিহীন আমাদেরকে যদি দিত, লোন দিত, আমরা দেশে কিছু একটা করে খাওয়া সম্ভব হইতো। যেমন অনেকে ভিটা বাড়ি বিক্রি করে প্রবাসে গেছে, এখন দেখা গেছে উনি ভিটা বাড়ি বিক্রি করে যে টাকাটা খরচ করে গেছে, ওই টাকাটাই সে কাজ করতে পারে নাই, কোনো কারণে হোক, কপিলের সমস্যার কারণে হোক, যে কোনো কারণে হোক, হয়তো ওনাকে চলে আসতে হয়েছে। দেশ আইলেরা কিছু করে খাইতে হবে। তো যদি আমাদেরকে এইরকম একটা সুদবিহীন একটা লোনের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা দেশে আইসাটা কিছু করে খাইতে পারতাম। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি তো 26 বছর হলো বিদেশ করছেন, আরো করবেন নাকি এখন চলে আসার? বিশেষ করে আপনি যে কাজে পারদর্শী, এমব্রয়ডারি, টেইলারিং, এগুলো তো বাংলাদেশেও প্রচুর চাহিদা। আসলে আমি যে কাজ জানি আলহামদুলিল্লাহ, এটা আমি আমার গর্ব করে বলতে পারি যে আমার আব্বারও একটা কথা ছিল যে যেটা শিখবা শিখার মতো শিখবা, অর্ধেক শিখা কত শিখলা কত শিখলা না, ওই কাজের মূল্যায়ন নেই। তা আমি টেইলারিং এবং এমব্রয়ডারি জগতে যে কাজ জানি আলহামদুলিল্লাহ আমি অলরাউন্ডার। লেডিস কাজ হোক, জেন্টস কাজ হোক, কোটের কাজ হোক, সাফারির কাজ হোক, পাঞ্জাবির কাজ হোক, এমব্রয়ডারি ডিজাইন হোক, আমি অলরাউন্ডার। কিন্তু তারপরও সৌদি আরবে এত বছর তো রইলাম নিজের দোকান থাকার কারণে, এখন আর আমি অত বছর আর বিশেষ বেশি কিছুদিন থাকতে চাই না। আমি দেশে আইসা যদি আল্লাহ পাক বয়সে কুলায়, যদি আল্লাহ পাক তৌফিক দেয়, চোখের যোগ্যতা, চোখেরও তো পাওয়ারের প্রয়োজন। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, অন্যান্য মানুষ হিসাবে ভালো আছি। আমি এখনো টেলারিং কাজ করতে পারি, কিন্তু কারিগর আছে বিদা তাদেরকে দিয়ে করাই, আমি কাইটা কেটে দেই, তারপরে নিজেও করি। হ্যাঁ, তো আসলে দেশে এসে ইনশাল্লাহ আমার মনোভাব হলো দেশে আমি একটা ভালো মানের একটা পোশাক শিল্প খাত খোলার একটা
একটা মন মানসিকতা আছে। আপনি যখন আগে ছিলেন দেশে তখন তো অনেক লোককে আপনি প্রশিক্ষিত করেছেন। হ্যাঁ, আমার আমার আপনি যদি হাতে আপনার যে প্রতিভা আছে এটা নিয়ে যদি দেশে এসে একটা বড় কারখানা করলেন। আমি 146 জন ছাত্রের এমব্রয়ডারি শিখেছি। আমার আমার দোকানে এমব্রয়ডারি কোচিং সেন্টার খুলছি, তখন তোমরা ছোট ছোট ছিলা। আমরা আমার দোকানে কোচিং সেন্টার খুললা এমব্রয়ডারি শিখেছি। তারা আজকে জায়গায় জায়গায় ভালো পয়সা, বিশেষ করে আমার সার্কিট বাইরের বেশি, তো তারা রেমিটেন্স রুজি করতেছে না, তারা করছে। আর টেইলারিং কাজের শিষ্য আছে আমার 43 জন, কষ্ট খেয়াল আছে 43 জন টেইলারিং সেকশনে আমি কাজ শিখেছি, তারাও আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে। এখন আমি দেশে এসে যদি ভালো একটা প্রতিষ্ঠান নিয়ে বসি, আশা করি আমার দোকানে কাজের স্তূপ হয়ে যাব, কারণ আমার কাজ যে কইরা নিব, সে আমার কাজ দেখে আমার দ্বারা আসবে। আরেকটা বিষয় করা যেতে পারে কিনা, যে আপনি একটা কারখানা করলেন, বিদেশের বিষয়টাকে আপনি ক্লোজ না করে, যেমন ওখানে কিছু আউটলেট থাকলো, এখানে কারখানা করে এখান থেকে প্রোডাক্ট ওখানে পাঠালেন, আবার দেশেও দেশেও প্রশিক্ষিত জনশক্তি তৈরি হলো। এটার ব্যাপারেও কিন্তু একটা আছে, যদি কপিল ভালো হয়, কপিল যদি ভালো মানের হয়, তো কপিলের মাধ্যমে এগুলি করণ সম্ভব। যদি আমার ওখানে দোকান থাকে, আমি ছুটির ভিতরে আসা যাওয়ার ভিতরে রইলাম, 6 মাস বাংলাদেশে রইলাম, 6 মাস সৌদি আরবে রইলাম, এখানে আমার শিল্প খাত রইলো, ওখানে আমি এখানে ইয়ে করলাম, তৈরি হলো, এখানকার কর্মসংস্থানের কাজগুলো ওখানে গেল, রেমিটেন্স বাড়লো। তো এইরকম ব্যবসারও প্ল্যান করা যায় যদি কপিল ভালো থাকে। সৌদি আরবে হইলো মূল কপিল দিয়ে হইলো ব্যবসা, কারণ এই এই মানে আমদানি রপ্তানির ক্ষেত্রেও কপিলের ইয়ে লাগে, কপিলের সহযোগিতা লাগে, কাগজ লাগে। তো এইটা নিয়ে আবার যে সিস্টেমটা সৌদি সরকার করতেছে, সেটা হইলো যে কপিল ছাড়া আমি দেশে সৌদি আরবে ব্যবসা করতে পারবো না, হুকুমার মাধ্যমে, কপিল লাগবে না, হুকুমার মাধ্যমে আমি ব্যবসা করতে পারবো। এই সিস্টেমটা চালু হয়েছে এখন বর্তমানে। তা আলহামদুলিল্লাহ আমার আসা যাওয়ার মধ্যে রইলাম, ব্যবসা ঠিক রইলো। আবার আল্লাহর ঘরও দেখতে পারলাম, আসা যাওয়ার মধ্যে প্রতিবার আল্লাহর ঘর দেখা হইলো, উমরা করা হইলো, বড় হজ করা হইলো, এটা আলহামদুলিল্লাহ ভালো একটা পয়েন্ট। তবে যদি এরকম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আমার প্ল্যান আছে, যদি সৌদি আরবে ব্যবসা ঠিক রেখে আসা যাওয়ার ভিতরে দেশেও ব্যবসা কর্মসংস্থানের কাজ রেডি করলাম, সৌদি আরবেও আমার কর্মসংস্থান রইল। তো যদি এরকম হয় তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কবুল করে, এই ধরনের চিন্তা ভাবনা আছে। এটাই আমাদের পরামর্শ থাকবে, যে যেহেতু 26 বছর বিদেশ করেছেন, আর আপনার যে বয়সের দিকেও যাচ্ছেন, চোখের একটা জ্যোতির ব্যাপার থাকে, টেলারিং কাজ, এমব্রয়ডারি কাজের জন্য চোখের জ্যোতিটা বড় প্রয়োজন। তো আপনি এখনো চোখের জ্যোতি থাকতে থাকতে বা ওই পর্যায়ে, আমরা চাই আল্লাহ আপনাকে আরো বেশি সুস্থ রাখুক, কিন্তু ওই বার্ধক্যে পৌঁছানোর পূর্বেই যদি আপনি একটা দেশে একটা বিশাল শ্রেণীকে প্রশিক্ষিত করে তৈরি করে ফেলতে পারেন, তাহলে তখন দেখা যায় আপনি শুধু জাস্ট ট্রেন আপ করবেন তাদেরকে। যদি হুকুমের সাথে যদি আমার এরকম একটা লিয়াজ হয়ে যায়, কাগজপত্র ঠিকঠাক করতে পারি, তা আমার অধীনে কিছু লোক কাজ শিখিয়ে লইলাম। আমার তো আলহামদুলিল্লাহ মেধা শক্তি আছে, হয়তো চোখের জ্যোতিটা একটু আগের সাথে একটু লো হয়েছে, কিন্তু আমি তো চশমা দিয়ে এখনো কাজ করতে পারি, সমস্যা হয় না। কিন্তু ওই যে কথাটা, এই কথা আসলে একটা মূল্যবান কথা, সেটা হলো যদি কিছু লোকদেরকে কাজ শিখে তাদেরকে যদি আমি এই রেমিটেন্স যোদ্ধা বানাইতে পারি, এটা আমার জন্য একটা গর্ব, আলহামদুলিল্লাহ একটা গর্বের বিষয়। রেমিটেন্স যদি তো ওখানে যাওয়ার মাধ্যমে হবে, কিন্তু দেশেই একটা একটা বেকারদের কর্মসংস্থান হলো। ওদেরকে যদি আমি এই কাজগুলি শিখাইয়া, এই কাজগুলি করলাম, ওদিকে ট্রান্সফার করলাম মালগুলি, তো এই আশা ইয়াতে এদিকে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইলো, আবার ওদিকে রেমিটেন্সের একটা ব্যবস্থা হইলো। তারপর এখন যে অনলাইনের যে জয় জয়কার, আপনি দেখা যায় চাঁদপুরে কারখানা করলেন, সারা দেশব্যাপী আপনি এটা প্রোডাক্ট সাপ্লাই করতে পারবেন। এরকম একটা মন মানসিকতা আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই পরামর্শটা আমার আমি ইয়াতে রাখলাম, মেমোরিতে রাখলাম, যে এই ধরনের একটা চিন্তা ভাবনা আমার আছে অবশ্য। যেহেতু চাঁদপুর বাড়ি করছি, চাঁদপুরে ব্যবসা করার একটা মন মানসিকতা আছে, তো এই ধরনের যদি একটা করতে পারি, তোমাদের দোয়া এবং আল্লাহ পাক যদি কবুল করে, হয়তো আল্লাহ পাক কবুল করতেও পারে, এই ধরনের মন মানসিকতা আছে। সর্বশেষ আমাদের পাবলিক নিউজের যারা পাঠক আছে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করব। ইনশাল্লাহ আমি আমাদের পাবলিক নিউজের সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা এবং গ্রাহক ভাইয়েরা যারা যেখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই পাবলিক নিউজটা যদি আপনারা সবাই একটু নজর রাখেন,
এই পাবলিক নিউজ কোনো এক সময় ইনশাল্লাহ এদেশের কর্ণধার হয়ে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। কাজেই আপনারা ভাইয়েরা যারা যেখানে আছেন, এই নিউজটাকে, পাবলিক নিউজকে যদি আপনাদের নিজের মনে করে কাজ করেন, তো ইনশাল্লাহ কোনো একদিন সমাজে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ।